নিজের কানে শোনা এই কথাগুলোতে কি আমরাও জানি না, বন জঙ্গলে ঘুরে বেড়ানোর কথা জানি, অন্যান্য বিষয় জানি। অসাধারণ রবীন্দ্র সঙ্গীত গাইতেন শক্তিদা, এবং এগুলোতে কি প্রমাণিত হয়। আর এখন জয় গোস্বামীদের কথা যদি বলি, আরো অনেকেই এরপরে যারা লিখছেন, নতুন অজস্র তরুণ লিখছেন। জয় গোস্বামীর নিজের রবীন্দ্রনাথ বলে একটা লেখা আছে, খুবই ভালো লেখাটা, খুবই ভালো লাগে। তার মানে কি, মানে রবীন্দ্রনাথ সম্পর্কে আগ্রহ তাদের যায় না। বাকি রইলেন জীবনানন্দ। জীবনার এক হিসেবে রবীন্দ্রনাথের কাছে তবু মানুষ যাবে, যেভাবে লোক পুজো ঘরে যায়, যেভাবে লোক চার্চে যায়, যেভাবে লোক হয়তো মসজিদে যায় উপাসনার জন্য, রবীন্দ্রনাথের কাছে লোকে প্রায়, আমি জানি না উপমাটা ঠিক হলো কিনা আদৌ, কিন্তু জীবনানন্দকে আপনি রাখবেন কোথায়? তিনি তো উপাসনালয়ে নয়, অথচ তিনি এক দুর্বুদ্ধ, এক গভীর বিস্ময় শুধু না, এক গভীর বেদনার মতন, যাকে রক্তের অন্তর্গত কল্লোলে, তার শব্দই ব্যবহার করলাম, আমাদের ঘুষঘুষের জ্বরের মতন যাকে বয়ে নিয়ে বেড়াতে হয়, অস্থির অস্থির লাগে, পাগল পাগল লাগে। কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় যে একটা অদ্ভুত ধরনের তার নিজের স্টাইলে লিখেছিল একবার জীবনানন্দ সম্পর্কে, যে পাগল পাগল কথাবার্তা। সত্যি কি পাগল পাগল কথাবার্তা, নাকি এটা এমন একটা চেতনার এমন একটা স্তরের কথাবার্তা যেখানে যাওয়ার জন্য আমরা কবিতাই লিখি, ছবি আঁকি, আর গানই গাই, আর আপনার মতো যারা ফিল্ম করেন, তারা ফিল্মই করেন, তারা আসলে ওই জায়গায় পৌঁছতে চান। ওই তারই ভাষায় বলি, জীবনানন্দের ভাষায়, শুদ্ধ নিঃশ্রেয়স যে চেতনার মুকুরকে, মুকুর মানে আয়না, সেইখানে গিয়ে আমরা পৌঁছতে চাই, কিন্তু পৌঁছানো তো যায় না, পৌঁছানোর চেষ্টা করা যায়। আমরা একটু রাজনৈতিক বিষয়ে আসি। আগামী বছর ভারত উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের 100 বছর পূর্তি হবে। আমরা মস্কোর কমিউনিস্ট পার্টির ফরমেশনকে যদি ধরি, একটা সূত্রপাত ধরি, তো এই সময় নানা ধরনের অনুষ্ঠান হচ্ছে, নানা ধরনের মূল্যায়ন হচ্ছে, এবং একটা দীর্ঘ পথ তো পাড়ি দেয়া হলো। এবং সাবকন্টিনেন্টে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে কমিউনিস্টরা মূলধারার সাথে কতটুকু তাদের রাজনীতিটা করতে পেরেছেন, এটা একটা বিরাট প্রশ্নবোধক একটা বিষয়। তো আপনার মূল্যায়ন কি, যে এই যেহেতু আপনার আগ্রহ আছে এবং আপনার রাজনৈতিক বিশ্বাস তার কাছাকাছি, এই কারণে বলছি যে এই কমিউনিস্টদের ওভারঅল সামগ্রিকভাবে আমি বলছি যে তাদের তারা যে এক ধরনের ব্যর্থ হলো, আমি গ্লোবাল কনটেক্সটে বলতেছি না, কারণ গ্লোবাল কনটেক্সটে অনেক সফলতা আছে, কিন্তু সাবকন্টিনেন্টে এই কমিউনিস্ট মুভমেন্ট এই যে কখনোই মূলধারার যে রাজনীতি বা সেটাকে যে লিড করতে পারলো না, এটার মূল সমস্যাগুলো কি ছিল বলে আপনি মনে করেন? এটা একটা বিশাল বড় মাপের প্রশ্ন, এর অনেক কথা আছে। আমি জানি না যে এটা আমার জাস্ট নিজের ধারণা বলতে পারেন, প্রতীতি থেকে বলতে পারি কিছুটা কথা, কিন্তু আমি যেটা বলবো সেটা একমাত্র বুড়ি ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপার, খুবই সংক্ষিপ্তভাবে, কারণ এটা একটা অসেনিনেটি কাজ যে বলে, সেটা বেশি তো কিছু করা যাবে না, কারণ এটা এত অল্প সময়ে করতে গেলে ভুল ব্যাখ্যার সম্ভাবনা আছে, এবং আমি যা বলতে চাই না আদৌ সেটাও প্রকাশ হয়ে যেতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, আমি কথাটা শুরু করি এভাবে যে নির্ভর করছে আপনি কোন জায়গা থেকে দেখছেন। আপনি যদি একটা গ্লোবাল কনটেক্সটকে মনে রাখেন তাহলে একরকম ভাবে দেখা হবে, আবার ভারতীয় উপমহাদেশের যে কনটেক্সট সেটা যদি দেখেন, তার মধ্যেও আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। এটা আমি এইটা বলছি না যে আপনার নিজস্ব বিশ্বাসের ভূমিটা কি, এটা একেবারেই এই মুহূর্তে আমি বাদ দিয়ে দিচ্ছি কথাটা, কিন্তু আপনি কোন জায়গা থেকে দেখছেন, সময়ের কোন মাত্রা থেকে আপনি দেখছেন, তার উপরে। আমি আরেকটু সহজ করি, ধরেন একটু বিমূর্ত হয়ে গেছিল আগের কথাটা, সেটা হচ্ছে যে ধরেন 47 যদি আমরা ধরি একটা, সেটা ব্রিটিশ বিরোধী হয়ে স্বাধীনতা সংগ্রাম, আবার বাংলাদেশের কনটেক্সটে আমরা 71 ধরতে পারি। তাইলে ভারত স্বাধীন হওয়া কিংবা বাংলাদেশের স্বাধীন হওয়া, এই স্বাধীনতা আন্দোলনটাও যদি আমরা ধরি, কমিউনিস্টদের মূল নেতৃত্বে আমরা দেখতে পারি না, কখনোই না। তাইলে এইটা কেন এইটার প্রধান কারণগুলো কি ছিল, যে কেন সাবকন্টিনেন্টে বিশেষ করে ভারত এবং বাংলাদেশে যদি আমরা ফোকাস করি, যে কমিউনিস্টরা তার সমাজের যে ওই সময়কার সমস্যা সেটাকে চিহ্নিত করা বলি আর সেটাকে নেতৃত্ব দেওয়া বলি, কেন সেটা দিতে পারলো না? আপনার একটা কথা হচ্ছে চিহ্নিত করা, আর একটা হচ্ছে নেতৃত্ব দেওয়া। চিহ্নিত আপনি যদি না করতে পারেন তাহলে নেতৃত্ব দেবেন কি করে? কেননা একটা বিখ্যাত কথা আমার মনে পড়ছে যে আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনার রণনীতিটা কি, তারপর আপনি ঠিক করবেন যে আপনার রণকৌশল কি। আপনি যদি এগুলোকে
আর লেনিনের একটা বিখ্যাত মহাবাক্য আমি বলে থাকি বিভিন্ন সময়, বাস্তব পরিস্থিতির বাস্তব বিশ্লেষণ। কথাটার মানে হচ্ছে যে বাস্তব পরিস্থিতির কাল্পনিক বিশ্লেষণ করলেও চলবে না, কাল্পনিক পরিস্থিতিরও কাল্পনিক বিশ্লেষণ করলে চলবে না। কিন্তু আমরা যারা কমিউনিস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কি বাস্তব পরিস্থিতির বাস্তব বিশ্লেষণ করতে পেরেছেন? আপনি যদি খণ্ডিত ভারতবর্ষের দিকে তাকান, অর্থাৎ 47 পরবর্তী ভারতবর্ষ, আপনি রণদ্বীপের লাইন, প্রথম দিকে বিটি রণদ্বীপের কথা বলছি, তার যে একটা সময় যেটা ছিল ইয়ে আজাদি ছুটা হয় ভুলমত ভুলমত, মানে এই যে স্লোগানটা, এই সময়টা এটা করে এক ধরনের উগ্র বাম বিচ্যুতির দিকে গিয়েছিল কিনা, এটা একটা প্রশ্ন। তারপরে মাঝখানে পি সুন্দরাইয়া ইত্যাদি এলেন, ইএমএস নামবুদ্ধিপাদ তিনি এসে দেখলেন। তারপর জনগণতান্ত্রিক বিপ্লবের কোন এতে আমি আছি, কোথায় আমি নেই, এগুলো চুলচেরা বিতর্ক করতে গিয়ে আমরা কি সবসময় ঠিক কাজ করেছি? আমরা কি ইতিহাসকে, মানে সমাজকে বিশ্লেষণ করতেই ভুল করেছি? এইটাই জন্য বলছিলাম, বাস্তব পরিস্থিতির বাস্তব বিশ্লেষণ করতে আমরা ব্যর্থ হয়েছি। আর যদি ব্যর্থ হই, তাহলে দ্বিতীয় প্রশ্নটা আপনার যেটা কৌশল যেটা না হয়, তাহলে আমি নেতৃত্বটা দেব কি করে? আমি সবসময়, এবং তারপরে আমি বললাম, আমি অন্যভাবে নেবেন না আমার কথাটা, কারণ এই কথাটা এত বাজেভাবে আউট অফ দ্য কনটেক্সট ব্যবহার হয় যে আমার নিজেরও এইসব কথা বলতে ইচ্ছে করে না খুব, যে হিস্টোরিক্যাল এরার, ঐতিহাসিক বিচ্যুতি। আমরা বারবার শুধু ঐতিহাসিক বিচ্যুতি করে যাব, জনগণ আমাদের তাহলে একটা সময় তো ছুড়ে ফেলে দেবে। তো জনগণ বলবে তুমি বারবার শুধু ঐতিহাসিক বিচ্যুতি করে যাচ্ছ। আর সোভিয়েত ইউনিয়ন আর চীনের এই বিপর্যয়ের প্রধান কারণ কি বলে আপনি মনে করেন? এটা তো ধরুন, প্রথম নম্বর কথা হচ্ছে গিয়ে যে আমাদের, জানি না ঠিক বলা হবে কিনা, কিন্তু সমাজতান্ত্রিক বিপ্লব মানে সমাজতান্ত্রিক মানুষ তৈরি করা। এটা লেনিনের এই প্রসঙ্গে বক্তব্যগুলো খুব সঠিক ছিল। তারপরে যখন জোসেফ স্টেলিনের নেতৃত্বে যখন আপনার একটা নতুন পর্যায়ে এসে গেল সোভিয়েত রাশিয়ায়, আমরা কি নতুন সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য তৈরি? বিপ্লবটা তো শুধু একটা আজকে শেষ হয়ে গেল 1917 সালে নভেম্বর মাসে, এই নাকি? বিপ্লব তো একটা চলমান প্রক্রিয়া, এটা কি আমরা মনে রেখেছিলাম? অর্থাৎ যে মানুষগুলো আসছে তারা কি রাতারাতি বদলে গিয়েছিল 1917 সালে? যারা এর আগের যে জারের আমলের অথবা তার ঠিক মাঝখানের যে সময়টা, সেই পর্যায়ের যে মূল্যবোধ নিয়ে, সেই মূল্যবোধটাকে যে একদিনে তো আর অর্ডার দিয়ে পাল্টানো যাবে না, কিন্তু এটা চলমান প্রক্রিয়া। আমরা কি সেই সহজ একটা যে দীর্ঘস্থায়ী অত্যন্ত ধৈর্যশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছিলাম? আমরা কি গেছিলাম? আর যদি না গিয়ে থাকি, তাহলে যখন বিপর্যয় এসেছে, তখন সেই বিপর্যয়কে আমরা সংশোধন করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া, সেটাও তো মার্ক্সবাদীদের, লেনিনবাদীদের অত্যন্ত দরকারের মধ্যে পড়ে। কারণ এটা মতাদর্শগত একটা লড়াই, সেই মতাদর্শগত যে লড়াই যেটা অব্যাহত রাখতে হয়, সেটা কি রেখেছিলাম? যদি না রাখি, তাহলে তো বিচ্যুতি আসবেই। সেই বিচ্যুতি ক্রুশ্চেভের সময় এলো, না বুলগানিনের সময় এলো, না তারপরে ব্রেজনেভের সময় এলো, নাকি এই গর্বাচভের সময় গোটা ব্যাপারগুলো এলো? তারপরে আরেকটা জিনিস তো আমাদের মনের কি করে আমরা ভুলে গেলাম, যে স্নায়ুযুদ্ধের দিনগুলোতে যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন গোটা পৃথিবীকে কবজা করতে চাইছে, সে তো তার নানা এবং তার টেকনোলজিকে অনবরত উন্নত করে যাচ্ছে, এবং সেই টেকনোলজির একটা বড় জিনিস তো ব্যাপৃত ছিল যে উপগ্রহ প্রযুক্তির সাহায্যে এখন যেমন আমাদের মাথাটাকে, মগজটাকে চিবিয়ে খেয়ে তারা একদম জীর্ণ করে ফেলেছে ইতিমধ্যে ভারতীয় উপমহাদেশে। কিন্তু সেটা কি কাজটা তারা সোভিয়েত রাশিয়ারও করেনি? আমি নিজের চোখে গিয়ে কিছু কিছু দেখেছি, তখন তো আমি স্বপ্নের দেশে গিয়েছিলাম রাশিয়ায়, আমি তো স্বপ্নে ভেসেছি। আর এই জন্য বেশ কিছু কিছু জিনিস এখানে বলার সময় নেই, আমি হয়তো কোনোদিন আমার রাশিয়া ডায়েরিটা প্রকাশ করব, কারণ তখন প্রকাশ করাটা উপযুক্ত মনে করিনি। খটকাগুলো আমার চোখের সামনে এসেছিল, এবং এটা কিন্তু যে খুব বড় বড় তাত্ত্বিক বিতর্ক আর বক্তৃতার জন্য নয়, কিন্তু তাহলে এটা কিসের জন্য? এটা হচ্ছে যে কতকগুলো ম্যানিফেস্টেশন আমি দেখেছিলাম সাধারণ মানুষের মধ্যে। আর আমি হয়তো ভুল করেছিলাম, আমি ভেবেছিলাম যারাই সোভিয়েত সমাজতান্ত্রিক দেশে আছে এবং থাকে, তারাই হচ্ছে এই সমস্ত আদর্শ মানুষ। তা তো নয়, এটাও আমার বুঝতে ভুল হয়েছিল, সেটা আমার ব্যক্তিগত ভুলের কথা। কিন্তু এখানে আমরা যে প্রশ্নটা নিয়ে কথা বলছি এই মুহূর্তে, এবং সেটাই অনেকদিন ধরে হয়েছিল, তারপরে তারা স্যাটেলাইটের মধ্য দিয়ে আমাদের মগজটাকে ইয়ে করেছে। আমি